একটি পুরনো অর্ধেক ভাঙা আলোর ওয়ার্কশপের পাশে সোমবারের হালকা রোদ এসে পড়ছিল। ছাদে জায়গায় জায়গায় ফুটো ছিল, যেখান দিয়ে ধুলোর পাতলা স্তর বাতাসের সাথে উঠত এবং তারপর ধীরে ধীরে স্থির হয়ে যেত। এই জীর্ণ পরিবেশে একটি ভারী ইঞ্জিন একটি লোহার মজবুত টেবিলের ওপর রাখা ছিল, এত বড় যে দুজন লোকও তুলতে গেলে ঘেমে যাবে। কিন্তু সেখানে ইঞ্জিনের গুরু হয়ে দাঁড়িয়েছিল যে, সে ছিল মাত্র 10 বছর বয়সী ছোট্ট আরিয়ান। রোগা পাতলা সেই ছেলেটি ঝুঁকে নিজের ছোট ছোট হাত দিয়ে সেটাকে ঠিক করছিল। সঞ্জয়ের জামাকাপড় পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া ছিল, দুই হাতের তালু কালো হয়ে গিয়েছিল, নখে গ্রিজ ভরা ছিল এবং কপালে ঘাম চকচক করছিল। কিন্তু তার মুখে এমন একাগ্রতা ছিল, যেন সে কোনো খেলনা নয়, বরং পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইঞ্জিনটি ঠিক করছে। প্রতিটি স্ক্রু, প্রতিটি নাটবোল্ট সে এমন সাবধানে স্পর্শ করছিল, যেন সেগুলো মোচড় দিলেই কোনো জাদু ঘটবে। বাইরে একটি জোরালো শব্দ হল। একটি দামি এবং চকচকে গাড়ি সারথি গ্যারেজের সামনে এসে সশব্দে থামল। গাড়ি থেকে নামলেন কোটিপতি প্রতাপ সিং, যিনি একজন বড় ব্যবসায়ী। তার দামি গাড়ির ইঞ্জিন রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি প্রচণ্ড রেগেছিলেন। তার জুতোর আওয়াজ ওয়ার্কশপের ভেতরে প্রতিধ্বনিত হল। প্রতাপ ভেতরে পা রাখলেন এবং প্রথম দৃষ্টি পড়ল সেই ছোট ছেলেটির উপর। তিনি চিৎকার করে বললেন, আরে এটা কি? ছেলে, তুমি এখানে কি করছো? এই ইঞ্জিন বাচ্চাদের খেলনা নয়। সঞ্জয় ধীরে ধীরে মাথা তুলে তাকাল। তার চোখে কোনো ঘাবড়ানোর ভাব ছিল না, শুধু নম্রতা আর একটু ভয়। সে শান্তস্বরে বলল, স্যার, আমি শুধু চেষ্টা করছিলাম, হয়তো আমি এটা ঠিক করতে পারবো স্যার। প্রতাপ অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি? এত কম বয়সে তুমি ইঞ্জিন ঠিক করতে জানো? সঞ্জয় হাত দিয়ে কপাল মুছে বলল, স্যার, আমার বাবা মেকানিক ছিলেন। আমি রোজ তার সাথে বসে কাজ দেখতাম, তার হাত ধরে ধরেই কাজ শিখেছি। প্রতাপের মুখ কিছুটা নরম হল, কিন্তু সন্দেহ তখনও ছিল। তিনি আবার কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি আমার গাড়ি ঠিক করে দেবে? সঞ্জয় এক মুহূর্ত থেমে বলল, যদি যদি আপনি আমাকে একটু খাবার দেন, তাহলে আমি পুরোপুরি চেষ্টা করতে পারি স্যার। এই কথা শুনে যেন ওয়ার্কশপের বাতাস কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। প্রতাপ ভাবলেন, খাবার? এই ছেলেটি কি ক্ষুধার্ত? তিনি জিজ্ঞেস করলেন, বাড়িতে খাবার নেই? সঞ্জয় চোখ নামিয়ে নিল। 2 দিন ধরে কিছু ভালোভাবে খাইনি স্যার। জননী অসুস্থ, আমি যা কামাই করি বাড়িতে নিয়ে যাই। প্রতাপের মন এক মুহূর্তের জন্য ভারী হয়ে গেল। তিনি এত ধনী ছিলেন যে রোজ কত লোককে কাজে লাগাতেন, বড় বড় হোটেলে খেতেন, কিন্তু তার সামনে একটি ছোট ছেলে শুধু খাবারের বিনিময়ে ইঞ্জিন ঠিক করতে রাজি ছিল। তিনি পকেট থেকে বিস্কুটের প্যাকেট বের করলেন, কিন্তু জয়ী তিনি সেটা ছেলেটির দিকে বাড়ালেন, সঞ্জয় পিছিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, স্যার, আগে কাজ করব, তারপর খাবার নেব। আমি ভিক্ষা চাই না, পরিশ্রম করি। এটা শুনে প্রতাপ পুরোপুরি চুপ হয়ে গেলেন। জীবনে প্রথমবার তিনি কোনো শিশুর মধ্যে এমন সততা দেখলেন। সঞ্জয় আবার টেবিলের ওপর রাখা ইঞ্জিনের দিকে মনোযোগ দিল। সে ছোট ছোট যন্ত্রপাতি তুলল, কোথাও স্ক্রু কষছে, কোথাও তার সোজা করছে, কোথাও কার্বোরেটর পরিষ্কার করছে। তার ছোট বয়স সত্ত্বেও প্রতিটি নড়াচড়ায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল। প্রতাপ সেই ছেলেটিকে দেখছিলেন এবং প্রতি সেকেন্ডে তার চোখে বিস্ময় বাড়ছিল। প্রায় 20 মিনিট পর সঞ্জয় লম্বা শ্বাস নিল। স্যার, গাড়ি স্টার্ট করে দেখুন, হয়তো এখন চলবে। প্রতাপ গাড়ির চাবি ঘোরালেন। ইঞ্জিন এক মুহূর্তের জন্য থামল। তারপর যেন কেউ তার ঘুম ভাঙাল, গাড়ি সশব্দে স্টার্ট হল। আওয়াজ পরিষ্কার, মসৃণ এবং পুরোপুরি ঠিক। প্রতাপের চোখ অবিশ্বাস নিয়ে বড় হয়ে গেল। তিনি তাড়াতাড়ি বাইরে এসে সঞ্জয়কে দেখলেন, যে দূরে দাঁড়িয়ে নিজের নোংরা হাত প্যান্টে মুছছিল। যেন এই সাফল্যে তার কোনো আশ্চর্য নেই। প্রতাপ এগিয়ে গেলেন। তুমি সত্যি এটা ঠিক করে দিলে? সঞ্জয় হালকা হাসল। জি স্যার, শুধু কার্বোরেটরে একটু সমস্যা ছিল এবং তারেও শর্ট হচ্ছিল, ঠিক করে দিয়েছি। প্রতাপের চোখে কিছু বদলাতে শুরু করেছিল। রাগ, অহংকার এবং অস্থিরতা সব উধাও।
এখন সেখানে শুধু একটি প্রশ্ন ছিল, এই ছেলেটির এত জ্ঞান কিভাবে হলো? তিনি পকেট থেকে বিস্কুট এবং খাবার বের করলেন। তাহলে এইসব তোমার, তুমি কামাই করেছ? সঞ্জয় খাবার হাতে নিল, কিন্তু সে তৎক্ষণাৎ খেতে শুরু করল না। সে ধীরে ধীরে বলল, স্যার, যদি কিছু মনে না করেন, তাহলে কি আমি এই খাবার বাড়িতে নিয়ে যাব? জননী 2 দিন ধরে কিছু খাননি। প্রতাপের পা যেন সেখানেই জমে গেল। তুমি তোমার জননীকে খাওয়াবে আগে? সঞ্জয় মাথা নাড়ল। সবসময় উনি আগে খান স্যার, বলেন বাচ্চাকে আগে খাওয়া, কিন্তু যখন বাড়িতে খাবারই না থাকে তখন জননী কিভাবে খাবেন? এই কথা শুনে প্রতাপের ভেতরে যেন কেউ একটি তীক্ষ্ণ সুই বিধিয়ে দিল। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর তার কণ্ঠস্বর নরম হল। চলো, আমিও সাথে যাই, তোমাকে নামিয়ে দেব। সঞ্জয় ঘাবড়ে গেল। না স্যার, আপনার গাড়ি নোংরা হয়ে যাবে। আমি প্রতাপ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিলেন। গাড়ি নোংরা হয়ে গেলে ধুয়ে যাবে, কিন্তু মানুষের মন নোংরা হয়ে গেলে সেটা পরিষ্কার করা কঠিন। চলো। সঞ্জয় কিছুটা ইতস্তত করার পর চুপচাপ গাড়িতে বসে পড়ল। সারা রাস্তা সে জানালা দিয়ে বাইরের দিকে দেখছিল, যেন প্রথমবারের মতো এত দামি গাড়িতে বসেছে। শহরের চকচকে রাস্তা ধীরে ধীরে বদলে সরু মাটি ভরা রাস্তায় পরিণত হল। কিছু মিনিট পর গাড়িটি একটি ছোট জরাজীর্ণ বাড়ির সামনে থামল। ছাদে টিন ছিল, দেওয়ালে ফাটল ছিল, এবং দরজার পাশে ভাঙা বালতি এবং একটি পুরনো চারপাই রাখা ছিল। সঞ্জয় দ্রুত ভিতরে ছুটল। জননী, দেখো খাবার এনেছি। ভিতরে একজন দুর্বল ফ্যাকাশে মহিলা চারপাইয়ে শুয়েছিলেন। তার প্রচণ্ড জ্বর ছিল। তিনি ছেলেকে দেখে অর্ধেক হাসলেন এবং তারপর দৃষ্টি তুলতে তার কষ্ট হচ্ছিল। সঞ্জয়, তুই এসেছিস বাবা? প্রতাপও ভিতরে এলেন। মহিলাটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ইনি কে বাবা? সঞ্জয় ধীরে ধীরে বলল, জননী, ইনি আমাকে সাহায্য করেছেন। প্রতাপ বিনম্রতার সাথে মাথা নিচু করলেন। নমস্কার বঞ্জি, আমি ডাক্তার ডাকছি, আপনার শরীর ঠিক লাগছে না। মহিলাটির চোখে জল এসে গেল। বাবুজি, আমরা গরিব, আমরা ডাক্তার। প্রতাপ সঙ্গে সঙ্গে বললেন, আপনি চিন্তা করবেন না, খরচ আমি দেখব। এখন আপনার শুধু খাবার আর ওষুধের দরকার। সঞ্জয় সেই খাবারটি নিয়ে এলো, যেটা দেওয়ার জন্য সে আগে নিয়ে এসেছিল। সেই তার জননীর হাত ধরল এবং বলল, জননী, আগে তুমি খাও। মহিলাটি কাঁপতে থাকা হাত দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন। না বাবা, তুই। প্রতাপ মাঝখানে বললেন, আজ জননী আগে খাবেন। এটা শুনে মহিলাটির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ডাক্তারও কিছু মিনিটের মধ্যে পৌঁছে গেলেন। তিনি ইঞ্জেকশন দিলেন, ওষুধ দিলেন এবং বললেন, 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন। খাবার যেন পেতে থাকেন আর বিশ্রাম নেবেন। প্রতাপ দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন এবং তার মনে একটাই কথা ঘুরছিল, এত ছোট বয়সে এই ছেলেটি এত বড় বোঝা কিভাবে বহন করছে। ডাক্তার চলে যাওয়ার পর ঘরে একটি নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার পিছনে ক্ষুধা, অসুস্থতা এবং সংগ্রামের ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল। প্রতাপ বাইরে এসে বাড়ির ভাঙা উঠোনে দাঁড়ালেন। তিনি চারদিকে তাকালেন। ভাঙা দেওয়াল, জং ধরা বালতি, পুরনো চারপাই এবং এক কোণে রাখা একটি খালি টিনের পাত্র, যেখানে হয়তো একসময় আটা থাকত। তার মনে হল, সঞ্জয় শুধু একজন গরিব ছেলে নয়, বরং পরিবারের একমাত্র অবলম্বন। সঞ্জয় বাইরে এলো এবং ধীরে ধীরে বলল, স্যার, আপনি চলে যান, আপনি অনেক সাহায্য করেছেন, আমি আপনার এই উপকার ভুলব না। প্রতাপ তার কথা শুনে অবাক হলেন। এত ছোট ছেলের মধ্যে এত বুদ্ধি, এত আত্মসম্মান এবং এত দায়িত্ববোধ। তিনি নিচে হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, সঞ্জয়, তুমি পড়তে চাও? ছেলেটি চমকে গেল। তার মুখে যেন কেউ আশার এক ঝলক আলো জ্বালিয়ে দিয়েছে। স্যার, আমি পড়তে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু জননীর অবস্থা, বাড়ির খরচ সব আমার জন্য। আমি স্কুলে চলে গেলে জননীকে কে দেখবে? প্রতাপ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। এই ছেলেটিকে তার কোনো সাধারণ শিশুর মতো লাগছিল না, সে তো যেন জন্ম থেকেই কষ্টের সাথে লড়ছে। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, যদি আমি বলি যে এখন থেকে এই সব তোমাকে একা করতে হবে না? সঞ্জয় সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল, কিভাবে স্যার? প্রতাপ হাসি চেপে বললেন, তোমার জননীর চিকিৎসা, তোমার বাড়ির খরচ, তোমার পড়াশুনো সব আমি দেখব, তুমি একটি শর্তে। সঞ্জয় ঘাবড়ে গিয়ে বলল, শর্ত? তুমি পরিশ্রম করবে, পড়াশুনো করবে এবং কখনো নিজের সততা ছাড়বে না।
যে পরিশ্রম দিয়ে তুমি ইঞ্জিন ঠিক করেছ সেই পরিশ্রম পড়াশোনাতেও লাগাতে হবে। ছেলেটি কিছুক্ষণ চুপ রইল, তারপর তার চোখে একটি উজ্জ্বলতা এলো, সেই উজ্জ্বলতা যা শুধু আশার স্ফুলিঙ্গ থেকেই জন্ম নেয়। স্যার, আমি ওয়াদা করছি, আমি পড়ব, অনেক পড়ব। প্রতাপ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরেকটি কথা, সঞ্জয় কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি? কাল থেকে তুমি আমার গ্যারেজে কাজ শিখবে। ছোট ছোট জিনিস আমি তোমাকে নিজে শেখাব, তবে অর্ধেক দিন কাজ, অর্ধেক দিন স্কুল, এটাই নিয়ম। সঞ্জয়ের চোখ জলে ভরে গেল। স্যার, আমি আপনার ঋণ কিভাবে শোধ করব? প্রতাপ ধীরে ধীরে বললেন, ঋণ? তুমি আমাকে আজ মানুষ হওয়ার আসল মানে শিখিয়ে দিয়েছ। এই ঋণ আমি তোমার উপর নয়, তুমি আমার উপর করেছ। ঠিক সেই সময় ঘর থেকে সঞ্জয়ের জননীর দুর্বল আওয়াজ এলো, বাবুজি, আপনি আমাদের জন্য যা করছেন তা ভগবানের চেয়েও কম নয়। প্রতাপ সঙ্গে সঙ্গে বললেন, না বোনজি, আমি ভগবান নই, শুধু একজন মানুষ, আর কখনো কখনো মানুষকে মানুষের সাহায্য করাই উচিত। উঠোনে দাঁড়ানো বাতাস হালকা হয়ে গেল। দারিদ্র্য তখনও ছিল, ঘর এখনও ভাঙা ছিল, কিন্তু আশার ভিত্তি আজ থেকে মজবুত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে প্রতাপ তার গাড়ি নিয়ে এলেন, সেই একই গাড়ি যার ইঞ্জিন সঞ্জয় ঠিক করেছিল। সঞ্জয় নতুন পোশাকে বাইরে দাঁড়িয়েছিল, হাতে স্কুল ব্যাগ এবং অন্য হাতে টিফিন, যেটা প্রতাপ নিজেই নিয়ে এসেছিলেন। তিনি তাকে বললেন, চলো সঞ্জয়, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। সঞ্জয় হাসল, সেই হাসি যার উজ্জ্বলতা যে কোনো হীরের চেয়ে দামি ছিল। আর সেই ছোট্ট ছেলেটি যে ইঞ্জিন ঠিক করে একজন কোটিপতির হৃদয় বদলে দিয়েছিল, আজ প্রথমবারের মতো নিজের জীবনকেও ঠিক করার জন্য বেরিয়ে পড়ল।